শাহ ফয়সাল সৌদি আরবের বাজ পাখি। মুসলিম বিশ্বের সেই একমাত্র বাদশাহ যার একটিমাত্র হুকুমে সুপার পাওয়ার আমেরিকা তার সামনে হাঁটু গেড়ে বসেছিল, যিনি ফিলিস্তিনের স্বাধীনতার জন্য পুরো দুনিয়ার সঙ্গে শত্রুতা করেছিলেন। কিন্তু যখন ওই শাহ ফয়সাল মুসলিম বিশ্বের সবচেয়ে বড় নেতা হয়ে উঠলেন, শাহ ফয়সালকে তার নিজের ভাতিজা সৌদি রাজ পরিবারের এক শাহজাদা গুলি করে শহীদ করে দিল। কিন্তু সৌদি রাজ পরিবার এত ক্ষমতা কোথায় থেকে পেল? এর জন্য আমাদেরকে অনেক পিছনে যেতে হবে। আজ থেকে 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুবদশাতেই আরবের এই সম্পূর্ণ এলাকা জয় করে নিয়েছিলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবী থেকে ইন্তেকাল করে নিলেন, তখন আরবের অনেক গোত্র প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দিল। শুধু তাই নয়, কিছু লোক তো নবী হওয়ার মিথ্যা দাবিও করতে শুরু করে, যাদের মধ্যে সবচেয়ে বড় মিথ্যা নবীর নাম ছিল মুসাইলিমা কাজ্জাব। তখন প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবকে পুনরায় জয় করার জন্য তার সেরা সেনাপতি খালিদ বিন ওয়ালিদকে এই বিদ্রোহী গোত্রগুলোর দিকে পাঠান। এরপর খালিদ বিন ওয়ালিদ দ্রুত গতিতে এই সম্পূর্ণ এলাকা পুনরায় জয় করেন এবং অবশেষে তার লড়াই হয় ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যা নবী মুসাইলিমা কাজ্জাবের সঙ্গে, ইয়ামামার যুদ্ধ। এই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ মুসাইলিমা কাজ্জাব এবং তার গোত্র বনু হানিফাকে এমনভাবে পরাজিত করেন যে আগামী 1000 বছর পর্যন্ত বনি হানিফা আর নিজের পায়ে দাঁড়াতে পারেনি। কিন্তু 1000 বছর পর মুসাইলিমার গোত্র বনি হানিফা থেকে এক নতুন বাদশাহ সামনে এলো, সৌদি রাজবংশের প্রথম বাদশাহ, যার নাম ছিল মুহাম্মদ বিন সাউদ। যখন সাউদ বাদশাহ হলেন, তখন বিশ্বের সবচেয়ে বড় শক্তি ছিল ওসমানিয়া খিলাফত, যেখানে বেশিরভাগ ওসমানীয় বাদশাহ সুফিবাদ অনুসরণ করতেন। আর ওসমানিয়া সালতানাতের সময়ে মক্কার অবস্থা এমন ছিল যে মক্কার গ্র্যান্ড মসজিদে কাবা শরীফে প্রতিদিন একই ওয়াক্তে নামাজ পড়ার জন্য 4 জন আলাদা আলাদা ইমাম দাঁড় করানো হতো, হানাফি, শাফেঈ, মালিকি এবং হাম্বলি, এবং এদের মধ্যে কেউ একে অপরের ইমামের পিছনে নামাজও পড়তেন না। এইসব দেখে আরবের একজন আলেম ছিলেন যিনি এই ব্যবস্থায় একদম সন্তুষ্ট ছিলেন না, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। কিন্তু যখনও তিনি এইসবের বিরুদ্ধে আওয়াজ তুলতে শুরু করলেন, মানুষ তাকে তার নিজের শহর থেকে বের করে দিল। এখন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের কাছে ইলম অর্থাৎ জ্ঞান তো ছিল, কিন্তু নিজের চিন্তাধারা বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তার শক্তির প্রয়োজন ছিল। আর এই শক্তি তিনি তখন পেলেন যখন তিনি বিশ্বের প্রথম সৌদি বাদশার সঙ্গে বন্ধুত্বের হাত মেলালেন, যার পর সৌদি এবং ওয়াহাবি পরিবার মিলে আরবের নজদ এলাকায় একটি শক্তিশালী শাসন কায়েম করল। এখন সৌদি পরিবারের একটি শক্তিশালী শাসন তো তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু তবুও ওসমানিয়া খিলাফতের সামনে তাদের কোনো গুরুত্বই ছিল না, কারণ ওসমানিয়া খিলাফত তখনও মুসলিমদের সবচেয়ে বড় শক্তি ছিল। কিন্তু এইসবের 200 বছর পর ওসমানিয়া সালতানাত তার শেষ নিঃশ্বাস নিচ্ছিল প্রথম বিশ্বযুদ্ধের সময়ে, যেখানে আরও একবার ব্রিটিশ সাম্রাজ্য এবং ওসমানিয়া খিলাফত একে অপরের মুখোমুখি হলো। আর ব্রিটিশ সাম্রাজ্য খুব ভালো করে জানতো যে তারা ওসমানিয়া খিলাফতকে ততক্ষণ পর্যন্ত ভাঙতে পারবে না যতক্ষণ তাদের সঙ্গে আরবদের সমর্থন আছে। তাই ব্রিটিশ সাম্রাজ্য তাদের সম্পূর্ণ জোর লাগাতো যাতে কোনোভাবে আরবের মানুষ ওসমানিয়া সালতানাতের বিরুদ্ধে বিদ্রোহ করে দেয়। কিন্তু এটা কোনো সহজ কাজ ছিল না। ব্রিটিশ সাম্রাজ্যের এই কাজের জন্য একজন খুব শক্তিশালী আরব নেতার প্রয়োজন ছিল, এবং অবশেষে অনেক খোঁজাখুঁজির পর ইংরেজরা এই নেতাকে পেয়েও গেল, মক্কার শরীফ হোসেন, যিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না, বরং তার বংশতালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সঙ্গে যুক্ত ছিল, এবং তিনি নিজেও একজন বড় আলেম ছিলেন। ব্রিটিশ সাম্রাজ্য শরীফ হোসেন আর আরবের মানুষদের সঙ্গে একটি ওয়াদা করল যে যদি তারা ওসমানিয়া সালতানাতের বিরুদ্ধে এই যুদ্ধে জিতে যায়, তারা পৃথিবী থেকে খিলাফত শেষ করবে না, বরং তুর্কিদের কাছ থেকে খিলাফত ছিনিয়ে নিয়ে পুনরায় আরব মুসলিমদের খলিফা বানাবে। আর এটা শুনে আরবের মানুষরা অনেক খুশি হলো এবং তারা ব্রিটিশ সাম্রাজ্যের সঙ্গে মিলে ওসমানিয়া সালতানাতের বিরুদ্ধে বিদ্রোহ করে দিল। এবং অবশেষে আরবদের এই বিদ্রোহের কারণে খিলাফতে ওসমানিয়া, যা আগে এত বিশাল এলাকা জুড়ে বিস্তৃত ছিল, তা সংকুচিত হয়ে খুব ছোট হয়ে গেল। এখন যেহেতু মিশন সম্পূর্ণ হয়ে গিয়েছিল, অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্যের উচিত ছিল খিলাফত শরীফ হোসেনকে দিয়ে দেওয়া, কিন্তু ব্রিটিশ সাম্রাজ্য বলল না, এবং তারা শরীফ হোসেনের সামনে একটি খুব বিপজ্জনক শর্ত রাখলো যে তারা তাকে মুসলিমদের খলিফা বানিয়ে দেবে, কিন্তু তাকে ফিলিস্তিনকে ইহুদিদের হাতে তুলে দিতে হবে। কিন্তু ফিলিস্তিনকে বিক্রি করার ইংরেজদের এই প্রস্তাবকে শরীফ হোসেন ছিঁড়ে ফেললেন। ব্রিটিশ সাম্রাজ্য এটা দেখে শরীফ হোসেনের উপর খুব রেগে গেল যে তাদের এই পুতুলের এত সাহস কেন হয়, তাদের চোখ রাঙায়। কিন্তু শরীফ হোসেন ফিলিস্তিন ইহুদিদের হাতে তুলে দিলেন না। এটা দেখে ব্রিটিশ সাম্রাজ্য তাদের সমস্ত সমর্থন শরীফ হোসেনের উপর থেকে সরিয়ে নিল, যার পর এমন এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হলো যে পুরো বিশ্বে আরবদের আর কোনো বড় নেতা রইল না। আর এইসব দেখে এই সুযোগের সবচেয়ে বড় ফায়দা উঠালেন এক যুবক আরব নেতা, সাউদ পরিবারের কিং আব্দুল আজিজ। আব্দুল আজিজ শরীফ হোসেনের যে সম্পূর্ণ বিপরীত ছিলেন। তার কোনো পরোয়া ছিল না যে দুনিয়া থেকে খিলাফত শেষ হলে হোক,
যদি ফিলিস্তিন ইহুদিরা পাইতো পাক, তার শুধু আরবের বাদশাহ হওয়া দরকার ছিল। আর ইংরেজদেরও ঠিক এমনই একজন স্বার্থপর মুসলিম নেতার প্রয়োজন ছিল, যে শুধু নিজের কথা ভাবে এবং বাকি মুসলিমদের নিয়ে যার কোনো মাথা ব্যথা নেই। এই জন্য শরীফ হোসেনের উপর থেকে সমর্থন সরানোর পর ইংরেজরা তাদের পুরো শক্তি দিয়ে আব্দুল আজিজকে সমর্থন করলো, যার পর আব্দুল আজিজ তার সেনাবাহিনী নিয়ে দ্রুত মক্কা ও মদিনা জয় করার জন্য রিয়াদ থেকে রওনা হলেন। আর অবশ্যই ইংরেজদের সাহায্যে আব্দুল আজিজ খুব সহজেই পুরো হেজাজ জয় করেও নিল। এবং আব্দুল আজিজের শক্তি দেখে মক্কার সমস্ত আলেম কাবা শরীফের সামনে তার হাতে বায়াত গ্রহণ করলেন। মক্কা ও মদিনা জয় করার পর আব্দুল আজিজের রাজত্ব বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ল এবং এইভাবেই পৃথিবীতে একটি নতুন রাষ্ট্র তৈরি হলো, দ্য কিংডম অফ সৌদি আরবিয়া। আর আব্দুল আজিজ হলেন এর প্রথম বাদশাহ। সবার প্রথমে কিং আব্দুল আজিজ সৌদি আরবকে দুটি বড় ভাগে ভাগ করলেন। একটি অংশ নজদ, যেখানে সৌদি পরিবারের রাজধানী রিয়াদ ছিল, যার গভর্নর তিনি বানালেন তার বড় ছেলে সাউদ বিন আব্দুল আজিজকে। এবং দ্বিতীয় অংশ হেজ্জাজ, যেখানে ইসলামের সবচেয়ে পবিত্র স্থান মক্কা ও মদিনা ছিল, আর এখানকার গভর্নর বানালেন তার দ্বিতীয় ছেলে প্রিন্স ফয়সালকে। এখন যেমন সৌদি আরবে একটি রাষ্ট্র হলো, সৌদির ঠিক পাশে একটি দেশ বাহরাইনে আরবের সর্বপ্রথম তেলের খনি আবিষ্কৃত হলো, মিডল ইস্টার্ন অয়েল। আর এটা দেখে আব্দুল আজিজও তার ইংরেজ বন্ধুদের সঙ্গে মিলে সৌদি আরবে তেল খোঁজা শুরু করলেন। কিন্তু পরবর্তী 6 বছর খোঁজার পরেও তারা তেলের এক ফোঁটাও পেলেন না। এই ইংরেজ বিজ্ঞানীরাই পরে তাদের বইতে লিখেছিলেন যে একদিন আরবের মরুভূমি থেকে এক গরিব লোক তাদের কাছে এলো এবং তাদের হাত ধরে সৌদি আরবের এলাকা দামামের দিকে নিয়ে গেল এবং বলল যে এখানে খোঁজো, তোমরা যা খুঁজছো তা এইখানেই পাবে। আর এইভাবে সৌদি আরবে বিশ্বের সবচেয়ে বড় তেলের খনি আবিষ্কৃত হলো, বিশ্বের সবচেয়ে বড় তেল সরবরাহকারী। এখন যেই সৌদিতে তেলের আবিষ্কার হলো, আব্দুল আজিজের ভাগ্য এত ভালো ছিল যে তার মাত্র 1 বছর পর বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধ শুরু হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যার কারণে পুরো বিশ্বের তেলের তীব্র প্রয়োজন ছিল। এটা দেখে কিং আব্দুল আজিজ পুরো বিশ্বকে সৌদির তেল বিক্রি করতে লাগলেন, যার ফলে সৌদি আরবের অর্থনীতি 2000 গুণ বেড়ে গেল এবং আব্দুল আজিজ, যিনি একজন গরিব বাদশাহ ছিলেন, এখন বিশ্বের অন্যতম শক্তিশালী বাদশাহ হয়ে গেলেন। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে আব্দুল আজিজ জার্মানির হিটলারের বিরুদ্ধে আমেরিকার সঙ্গে শক্তভাবে দাঁড়িয়ে রইলেন। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হতেই আব্দুল আজিজের ইংরেজ বন্ধুরা পৃথিবীতে একটি নতুন দেশ তৈরি করলো, ইসরায়েল। যে ইসরায়েলের নেতা স্বাধীনতার ঘোষণা দিলেন, তার মাত্র 1 দিন পর অনেকগুলো আরব দেশ মিলে ইসরায়েলের উপর হামলা করে দিল। এখন যখন সব আরব ইসরায়েলের বিরুদ্ধে লড়ছিল, বিশ্বের সবচেয়ে বড় আরব বাদশাহ আব্দুল আজিজ চুপ করে বসেছিলেন। তার কাছে টাকা অনেক ছিল এবং বিশাল বাহিনীও ছিল, কিন্তু ফিলিস্তিনকে বাঁচানোর জন্য তিনি কোনো পদক্ষেপ নিলেন না। মাত্র 800 সৌদি স্বেচ্ছাসেবক গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করল। কিন্তু পুরো সৌদি পরিবারের মাত্র একজন ব্যক্তি এমন ছিলেন যিনি ফিলিস্তিনের জন্য আওয়াজ তুলেছিলেন, আব্দুল আজিজের ছেলে প্রিন্স ফয়সাল, যিনি জাতিসংঘে দাঁড়িয়ে বলেছিলেন যে আমরা ইসরায়েলকে মানি না। এখন ইসরায়েলের স্বাধীন হয়ে গেল, কিন্তু এর মাত্র কয়েক বছর পরে কিং আব্দুল আজিজ তার শেষ নিঃশ্বাস নিচ্ছিলেন। মারা যাওয়ার আগে আব্দুল আজিজ তার বন্ধুদের বলেছিলেন, ইস, আমার পরে সৌদি আরবের বাদশাহ সাউদ না হয়ে যদি ফয়সাল হতো, এবং এটাও বলেছিলেন, ইস, আমার ফয়সালের মতো আরও 3টি ছেলে থাকতো। কিন্তু তবুও নিজের শেষ সময়ে আব্দুল আজিজ ফয়সালকে নিজের কাছে ডাকলেন এবং তার কাছ থেকে শতবার কসম নিলেন যে তিনি তার ভাই সাউদের হাতে অনুগত থাকবেন। যার পর আব্দুল আজিজ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার বড় ছেলে সাউদ সৌদি পরিবারের বাদশাহ হলেন, কারণ তিনি জানতেন যে বড় ছেলে সাউদ একজন খুবই আয়েশি, বিলাসপ্রিয় মানুষ। সাউদের 4 জন স্ত্রী এবং তার হারেমে 100-এরও বেশি দাসী ছিল এবং সাউদের মোট 115 জন সন্তানও ছিল। আর তার এই বিশাল পরিবার তার 24টি রাজকীয় প্রাসাদে বাস করত। আর সাউদের মদ্যপানের অভ্যাসের কথা সবাই জানত। সাউদ বাদশাহ হওয়ার সঙ্গে সঙ্গে সৌদি আরবের সমস্ত খাজানা নিজের পরিবারের উপর ওড়াতে শুরু করলেন। সাউদ ঘোষণা করলেন যে আজ থেকে প্রত্যেক শাহজাদাকে রাজকোষ থেকে কোটি কোটি টাকা দেওয়া হবে। আর শুধু তাই নয়, তিনি ঋণ নিয়ে সমস্ত রাজকীয় শাহজাদাদের জন্য $1 বিলিয়ন প্রাসাদ তৈরির হুকুমও দিলেন, যার ফলে সৌদি আরবের উপর ঋণের বোঝা 3 গুণেরও বেশি বেড়ে গেল। এখন যখন সাউদ সৌদি আরবের সমস্ত টাকা নিজের বিলাসিতায় ওড়াচ্ছিলেন, তার পরিবারের মাত্র একজন ব্যক্তি তাকে বারবার এইসব থেকে বারণ করছিলেন, তার ভাই শাহ ফয়সাল। কিন্তু সাউদ ফয়সালের কথা মানেনি, কারণ তিনি ভাবতেন আমরা যতই ঋণ নিই না কেন আমাদের কিছু যায় আসে না। কিন্তু এটা ছিল তার বড় ভুল ধারণা, কারণ খুব শীঘ্রই তার সমস্ত অহংকার ভেঙে যেতে চলেছিল। এখন পর্যন্ত বিশ্বে তেল শুধু সৌদি এবং হাতে গোনা কিছু দেশেই ছিল, কিন্তু ধীরে ধীরে বিশ্বের বাকি এলাকাগুলোতেও তেল আবিষ্কৃত হতে শুরু করলো, যার ফলে বিশ্বে তেলের সরবরাহ দ্রুত বাড়তে লাগলো। যখন তেলের সরবরাহ অনেক বেশি বেড়ে গেল, তখন স্বাভাবিকভাবেই তেলের দাম নিচে নেমে গেল এবং সৌদি আরবের রাজকোষ খালি হতে শুরু করলো। এখন সাউদ ফেঁসে গিয়েছিলেন, কারণ তিনি ঋণ অনেক বেশি নিয়ে ফেলেছিলেন এবং সেগুলো শোধ করার মতো টাকা তার কাছে ছিল না। কিন্তু এসবের পরেও তিনি বিলাসিতার জীবন কাটাতে থাকলেন।
এটা দেখে তার ভাই ফয়সাল অনেক বোঝালেন যে তার এই বিলাসিতার কারণে দেশ ধ্বংস হয়ে যাবে, কিন্তু তিনি কথা মানেননি। অবশেষে ফয়সাল রাগে তার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন এবং সৌদি আরব ছেড়ে চলে গেলেন। ফয়সালের যাওয়ার পর সৌদি আরবের অবস্থা আরও খারাপ হয়ে গেল। মাত্র 2 বছরের মধ্যে সৌদি আরবের ইতিহাসে প্রথমবারের মতো দেউলিয়া হওয়ার একদম কাছাকাছি পৌঁছে গেল। এইসব দেখে সবাই বুঝতে পারলো যে এখন সৌদি আরবকে ধ্বংস হওয়া থেকে মাত্র একজন মানুষের বাঁচাতে পারে, শাহজাদা ফয়সাল। এটা দেখে সৌদি আরব এবং ওয়াহাবি পরিবার মিলে ফয়সালের সামনে হাত জোড় করলেন যে তিনি দয়া করে তার ভাই সাউদকে সরিয়ে নিজে সৌদি আরবের বাদশা হয়ে যান, না হলে এই দেশ ধ্বংস হয়ে যাবে। এখন তিনি সাহায্য করতে পারেন, কিন্তু ফয়সাল বললেন না, আমি এটা করতে পারি না, কারণ তার সেই দিনটির কথা মনে ছিল যখন তিনি তার বাবা আব্দুল আজিজের সামনে কসম খেয়েছিলেন যে তিনি সব সময় সাউদের সাথে অনুগত থাকবেন। এই জন্য ফয়সাল বললেন না, বাদশাহ সাউদই থাকবেন, আমি তার অধীনে প্রধানমন্ত্রী হয়ে সৌদি আরবকে বাঁচানোর চেষ্টা করব। সাউদ ফয়সালের এই প্রস্তাব মেনে নিলেন এবং সমস্ত ক্ষমতা প্রধানমন্ত্রী ফয়সালের হাতে তুলে দিলেন। ফয়সাল এসে সবার প্রথমে শাহজাদাদের সমস্ত বিলাসিতা বন্ধ করে দিলেন, তাদের দেওয়া কোটি কোটি টাকা বন্ধ করে দিলেন এবং এই শাহজাদাদের রাজকীয় প্রাসাদগুলো কেড়ে নিয়ে সেখানে সরকারি অফিস বানালেন। এবং সবচেয়ে বড় কাজ ফয়সাল যেটা করলেন তা হলো ইতিহাসে প্রথমবারের মতো সৌদি আরব থেকে দাস প্রথা বিলুপ্ত করে দিলেন। শাহ ফয়সাল নিজের রাজকোষ থেকে প্রত্যেক গোলামের মালিককে $2000 দিয়ে কিনে তাকে আজাদ করে নিলেন। আর এইভাবে একদিনে হাজার হাজার গোলাম আজাদ হয়ে গেল এবং সৌদির অর্থনীতি ঠিক করার জন্য শাহ ফয়সাল একজন শক্তিশালী মানুষের কাছ থেকে ঋণও নিলেন, যিনি সেই সময় সৌদির সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন, যার নাম ছিল মুহাম্মদ বিন লাদেন। এরপর ফয়সাল সারা বিশ্ব থেকে ইসলামিক স্কলারদের সৌদি আরবে ডাকলেন, যাতে এই স্কলাররা সৌদি আরবের অভিজাত পরিবারের সন্তানদের ইসলাম শেখাতে পারেন। প্রসঙ্গত এই ইসলামিক স্কুলগুলোতে সেই সৌদি আরবের সবচেয়ে ধনী ব্যক্তি মুহাম্মদ বিন লাদেনের ছেলেও পড়তো, ওসামা বিন লাদেন। ফয়সালের এই জবরদস্ত কাজগুলোর কারণে এখন সৌদি আরব পুনরায় শক্তিশালী হতে শুরু করলো, কিন্তু পুরো বিশ্ব খুব ভালো করে জানতো যে সাউদ এখন শুধু নামে মাত্র বাদশাহ, আর সমস্ত ক্ষমতা আসলে ফয়সালের হাতে। এইসবের মাঝখানে কিং সাউদ আমেরিকায় আরামে বসেছিলেন, কিন্তু যখন 1 বছর পর তিনি সৌদি আরবে ফিরে এলেন এবং ফিরে এসে ওমরা করতে গেলেন, ওমরা করার মাঝখানে তিনি বুঝতে পারলেন যে মানুষ এখন আর তাকে সেই সম্মান দিচ্ছে না যা একজন বাদশার পাওয়া উচিত, এবং তিনি বুঝতে পারলেন যে মানুষ এখন আর তাকে বাদশাহ মনে করে না। আর এখান থেকে সাউদ ধীরে ধীরে তার ভাই ফয়সালকে ঘৃণা করতে শুরু করলেন। শুধু তাই নয়, তার আয়েশি ছেলেরা তাকে ফয়সালের বিরুদ্ধে উস্কাতে লাগলো, কারণ ফয়সাল এসে এই সব শাহজাদাদের বিলাসিতা বন্ধ করে দিয়েছিলেন। এখন সাউদ তার ছেলেরা মিলে ফয়সালকে সরানোর ষড়যন্ত্র করতে লাগলো। সাউদ এবং তার ছেলেরা টাকা দিয়ে মানুষকে ফয়সালের বিরুদ্ধে করতে লাগলেন, যেটা ফয়সাল খুব ভালো করে জানতেন, কিন্তু ফয়সাল বাদশার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলেন না। আসল সমস্যা তখন তৈরি হলো যখন সাউদ ফয়সালের কাছে একটি চিঠি পাঠালেন, যাতে লেখা ছিল, ফয়সাল, তুমি তোমার অকাতে থাকো, মনে রেখো আসল বাদশাহ আমি, আর আমি তোমাকে হুকুম দিচ্ছি যে আমার 2 ছেলেকে সৌদি আরবের শীর্ষ মন্ত্রী বানাও, না হলে আমি আমার রাজকীয় বাহিনী পাঠিয়ে তোমাকে গ্রেপ্তার করব। যেই ফয়সাল বাদশাহের এই চিঠি পড়লেন, তিনি এই চিঠি তার ভাইকে দিলেন, যিনি সোজা গিয়ে বাদশাহের মুখের উপর চিঠিকে ছিঁড়ে ফেললেন। নিজের এই অপমান দেখে বাদশাহ খুব রাগ হলো এবং তিনি ফয়সালকে গ্রেপ্তার করার জন্য সঙ্গে সঙ্গে তার রাজকীয় বাহিনী ফয়সালের প্রাসাদের দিকে পাঠিয়ে দিলেন। বাদশাহর রাজকীয় বাহিনী গিয়ে ফয়সালের প্রাসাদকে সব দিক থেকে ঘিরে ফেলল, কিন্তু মজার ব্যাপার হলো ফয়সালের কাছে এত ক্ষমতা ছিল এবং তার এত দাপট ছিল যে যেই ফয়সাল তার প্রাসাদ থেকে বের হলেন, বাদশাহর বাহিনীর পা কাঁপতে লাগলো এবং তারা ফয়সালকে দেখে ভুল করে তাকে স্যালুট করে বসলো, যা দেখে ফয়সাল এই গার্ডদের দিকে হাসতে লাগলেন। কিন্তু তবুও এই গার্ডরা ফয়সালকে গ্রেপ্তার করার জন্য দাঁড়িয়ে রইল। এমনকি বলা হয় যে বাদশাহ ফয়সালকে মারার চেষ্টাও করেছিলেন। এসব দেখে অবশেষে ফয়সাল তার বাবার কাছে করা কসম ভেঙে ফেলেন এবং বললেন যে এখন আর না, যথেষ্ট হয়েছে, সাউদ সব সীমা পার করে ফেলেছে। এখন সাউদের কাছে তো শুধু অল্প কিছু রাজকীয় গার্ড ছিল, কিন্তু সৌদি আরবের পুরো সেনাবাহিনী ফয়সালকে তাদের নেতা মানত। তো সবার প্রথমে ফয়সাল হুকুম দিলেন যে সমস্ত প্রাসাদ থেকে আমাদের নারী এবং শিশুদের বের করে দেওয়া হোক, কারণ এখন ফয়সালা তরবারির মাধ্যমে হবে। ফয়সালের এক ইশারাতে পুরো সৌদি সেনাবাহিনী দ্রুত বাদশাহের প্রাসাদের দিকে এগোতে লাগলো এবং বাদশাহের প্রাসাদকে সব দিক থেকে ঘিরে ফেলল। এখন ফয়সাল এবং সাউদ একে অপরের মুখোমুখি দাঁড়িয়েছিলেন, কিন্তু ফয়সালের সৈন্য বাদশাহের চেয়ে অনেক বেশি ছিল, তাই বাদশাহ তার সৈন্যদের নিয়ে পিছু হটলেন। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে এখন এই 2 ভাই ফয়সাল এবং সাউদের বিচার করার জন্য সৌদি আরবের মুফতি আজম মক্কা থেকে রাজধানীর দিকে এলেন, যিনি ওয়াহাবি পরিবারের নেতা ছিলেন। সাউদ এটা দেখে অবাক হয়ে গেলেন যে তার নিজের পরিবার এবং সৌদি আরবের সমস্ত আলেম বাদশাহকে ছেড়ে ফয়সালের সঙ্গে দাঁড়িয়ে আছেন। এর 2টি বড় কারণ ছিল, এক তো ফয়সাল অবশ্যই একজন বুদ্ধিমান ব্যক্তি এবং জবরদস্ত নেতাও ছিলেন, কিন্তু এর আরও একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল,
প্রায় 200 বছর আগে আরবের দুটি বড় পরিবার সাউদ এবং ওয়াহাবি পরিবার মিলে প্রথম সৌদি রাষ্ট্র তৈরি করেছিল। আর আজ পর্যন্ত এই দুটি পরিবারই সৌদি আরবের সবচেয়ে শক্তিশালী পরিবার ছিল এবং ফয়সাল একমাত্র ব্যক্তি ছিলেন যিনি এই উভয় পরিবারের শাহজাদা ছিলেন। কারণ ফয়সালের বাবা আব্দুল আজিজ ছিলেন সাউদ পরিবারের এবং তার মা তারফা ছিলেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের পরিবারের। এই জন্য এখন উভয় পরিবার মিলে বাদশাহ সাউদের বিরুদ্ধে শাহজাদা ফয়সালকে সমর্থন করল। অবশেষে এইসব দেখে সাউদ তার সিংহাসন থেকে সরে গেলেন এবং শাহজাদা ফয়সাল সৌদি আরবের নতুন বাদশাহ হলেন কিং ডেজার্ট ওয়ারিয়ার। আর বাদশাহ হওয়ার সঙ্গে সঙ্গে ফয়সাল তার প্রথম ভাষণ দিলেন এবং বললেন যে, হে মানুষ, আমাকে নিজেদের বাদশাহ নয় বরং নিজেদের বন্ধু এবং খাদে মনে করো, কারণ তোমাদের বাদশাহ আমি নয় বরং এই পুরো মহাবিশ্বের মাত্র একজনই বাদশাহ আল্লাহ। আর আমার এই তাখ্ত কোনো তাখ্ত নয়, সব সিংহাসন আল্লাহরই। এখন ফয়সাল বাদশাহ তো হয়েছিল নয় সৌদি আরবের আলেমদের সমর্থনে, কিন্তু বাদশাহ হওয়ার সঙ্গে সঙ্গে শাহ ফয়সাল এমন কিছু কাজ করলেন যার ফলে আলেমরা ফয়সালের বিরুদ্ধে যেতে শুরু করলেন। ফয়সাল বাদশাহ হওয়ার সঙ্গে সঙ্গে মেয়েদের স্কুল, ইউনিভার্সিটি এবং এমনকি সৌদি আরবের প্রথম টিভি চ্যানেলও খুললেন, যেখানে পুরুষ সংবাদ উপস্থাপক তো ছিলই, সাথে একজন নারী সংবাদ উপস্থাপকও ছিলেন। কিন্তু সৌদি আরবের আলেমরা এইসব সহ্য করতে পারছিলেন না। এমনকি একদিন এক ইউনিভার্সিটির প্রফেসর সৌদি আরবের খবরের কাগজে একটি আর্টিকেল লিখলেন যে পৃথিবীর সবসময় সূর্যের চারিদিকে ঘোরে, সূর্য পৃথিবীর চারিদিকে নয়। এই খবরের কাগজ পুরো সৌদি আরবে ছড়িয়ে পড়ল। কিন্তু যখন এই আর্টিকেলের কথা সৌদি আরবের বড় মুফতি শেখ বিন বাজের কাছে পৌঁছালো, তখন তিনি ঘোষণা করলেন যে এটা সম্পূর্ণ মিথ্যা এবং তারপর নিজে খবরের কাগজে আর্টিকেল লিখলেন যে পৃথিবীর সূর্যের চারিদিকে নয় বরং সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, পৃথিবী তো স্থির। শেখ বিন বাজের এই আর্টিকেল শুধু সৌদিতে নয় বরং পুরো বিশ্বে ছড়িয়ে পড়ল, যার পর পুরো বিশ্বের মানুষ সৌদি আরব এবং তাদের আলেমদের নিয়ে হাসাহাসি করতে লাগলো এবং এর সঙ্গে শাহ ফয়সালেরও মজা ওড়ানো হলো। যেই ফয়সাল এই কথা জানতে পারলেন, তিনি হুকুম দিলেন যে যে খবরের কাগজগুলোতে এই কথা ছাপা হয়েছে সেগুলো জমা করে আগুন লাগিয়ে দেওয়া হোক, যার ফলে সৌদি আলেমরা আরও বেশি করে ফয়সালের বিরুদ্ধে দাঁড়াতে লাগলো। প্রসঙ্গগত, এইসবের 20 বছর পর একজন সৌদি শাহজাদা প্রথমবারের মতো মহাকাশে গেলেন এবং সেখানে তিনি নিজের চোখে পৃথিবীকে ঘুরতে দেখলেন এবং ফিরে এসে তিনি এই কথা মুফতি আজমকে জানালেন, যার পর শেখ বিন বাজ তার ভুল স্বীকার করলেন এবং সবার কাছে ক্ষমাও চাইলেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে সেই জামানার সৌদি আলেমরা এতটাই কঠোর ছিলেন যে তারা এমনকি ভ্যানিলা আইসক্রিমকেও হারাম বলে ঘোষণা করেছিলেন। কিন্তু অবশেষে সৌদি আলেম এবং ফয়সালের যুদ্ধ তখন শুরু হলো যখন তিনি সৌদির প্রথম টিভি চ্যানেল শুরু করলেন এবং অবশ্যই সৌদি আলেমরা টিভিকে হারাম মনে করতেন, তাই তারা সব দিক থেকে টিভির বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করলো। এমনকি একজন শাহজাদা গিয়ে ফয়সালের টিভি স্টেশনে হামলা করে দিল এবং সেখানে পুলিশ অফিসারদের উপর গুলি চালাতে শুরু করে। এই গোলাগুলির মধ্যে একজন পুলিশ অফিসার নিজেকে বাঁচানোর জন্য সাউদ পরিবারের একজন শাহজাদাকে গুলি করে দিল এবং সে মারাও যায়, যা ছিল একটি খুবই বিপজ্জনক ঘটনা। এই শাহজাদার বাবা সোজা তার ভাই বাদশাহ ফয়সালের কাছে গেলেন এবং তাকে বললেন যে এই পুলিশওয়ালাকে আমার হাতে তুলে দাও যাতে আমি তার মাথা কেটে ফেলতে পারি। কিন্তু ফয়সাল বললেন, না, পুলিশওয়ালা তো শুধু তার ডিউটি পালন করেছিল, ভুল তোমার ছেলেই করেছিল। আর যতক্ষণ আমি সৌদির বাদশাহ আছি, এখানে যে আইন ভাঙবে সে শাহজাদা হোক বা কোনো সাধারণ মানুষ, শাস্তি সে পাবেই। মানে এখন ফয়সাল একজন সাধারণ পুলিশওয়ালাকে বাঁচানোর জন্য নিজের পরিবার সাউদ পরিবারের সঙ্গে শত্রুতা করে নিলেন। এই শাহজাদার মৃত্যুকে মনে রাখবেন, কারণ এই শাহজাদার মৃত্যুর কারণে পরবর্তীতে শাহ ফয়সালকেও শহীদ করা হয়েছিল। এইসব তো সৌদির ভিতরে হচ্ছিলই, কিন্তু সৌদি আরবের বাইরেও ফয়সাল ধীরে ধীরে একজন আন্তর্জাতিক নেতা হয়ে উঠলেন। কারণ যেমনই ফয়সাল বাদশাহ হলেন, তার কিছুকাল পরে একটি অনেক বড় যুদ্ধ হলো পাকিস্তান বনাম ইন্ডিয়া, যেখানে ফয়সাল পাকিস্তানকে পূর্ণ সমর্থন করলেন এবং পাকিস্তানের সেনাবাহিনীর সাহায্যের জন্য সস্তা তেলও পাঠাতে লাগলেন, যার ফলে পাকিস্তান এবং সৌদি একে অপরের খুব কাছে চলে আসতে লাগলো। শুধু তাই নয়, পাকিস্তান এবং ইন্ডিয়ার যুদ্ধের পর আরও একটি যুদ্ধ হলো ইসরায়েল এবং আরবদের যুদ্ধ। এখন ইসরায়েলের সঙ্গে প্রথম যুদ্ধে ফয়সালের বাবা আব্দুল আজিজ ফিলিস্তিনদেরকে কোনো সাহায্য করেননি, কিন্তু এখন যখন ফয়সাল সৌদি আরবের বাদশাহ, তিনি তার 20,000 সৈন্যের সঙ্গে ফিলিস্তিন এবং আরবদের সাহায্য করলেন। কিন্তু ফয়সালের অনেক চেষ্টার পরেও আরবরা ইসরায়েলের কাছে এই যুদ্ধে হেরে গেল, আর এত বাজেভাবে হারলো যে এই যুদ্ধের পর ইসরায়েলের আয়তন 3 গুণ বেড়ে গেল। ইসরায়েলের কাছে এই যুদ্ধে বাজেভাবে হারার পর বলা হয় ফয়সালের এত দুঃখ হয়েছিল যে কেউ এই হারের পর তাকে কখনো হাসতে দেখেনি এবং তিনি সব সময় শুধু একটাই চিন্তায় ছিলেন কিভাবে এখন ইসরায়েলের কাছ থেকে প্রতিশোধ নেওয়া যায়। ইসরায়েল এই যুদ্ধে যেই মুসলিম দেশগুলোকে ধ্বংস করেছিল, ফয়সাল নিজের রাজকোষ থেকে সেই সব মুসলিম দেশগুলোকে পুনরায় তার নিজের পায়ে দাঁড় করালেন। আর এখান থেকে ফয়সাল পুরো বিশ্ব থেকে ফাইটার জেট, ট্যাঙ্ক এবং যুদ্ধ জাহাজ কিনতে লাগলেন, যাতে সৌদি সেনাবাহিনীকে শক্তিশালী বানিয়ে তিনি ইসরায়েলের কাছ থেকে প্রতিশোধ নিতে পারেন।
এখন যখন ফয়সাল ইসরায়েলের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করছিলেন, হঠাৎ পৃথিবীতে এমন এক ঘটনা ঘটল যা পুরো বিশ্বকে নাড়িয়ে দিল। একদিন এক খ্রিস্টান লোক জেরুজালেমে মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান মসজিদুল আকসায় আগুন লাগিয়ে দিল, যার ফলে পুরো বিশ্বের মুসলমানরা ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। এই খ্রিস্টান লোকটি মসজিদুল আকসার ভিতরে সালাহুদ্দিন আইয়ুবের মিম্বারে আগুনও লাগিয়ে দিয়েছিল, যে মিম্বার 800 বছর আগে সালাহুদ্দিন আইয়ুবী নিজে সেখানে স্থাপন করেছিলেন, আর এখন তা জ্বলে ছাই হয়ে গিয়েছিল। ধীরে ধীরে আগুন এত বেড়ে গেল যে মসজিদুল আকসার ছাদের একটি অংশ ধসে পড়ল। পরে যখন তাকে জিজ্ঞেস করা হলো কেন এমন করেছে সে বলল, আমি এটা করেছি কারণ জিসাস ক্রাইস্ট তখন পৃথিবীতে আসবেন যখন মসজিদুল আকসা ধ্বংস হয়ে যাবে। কিন্তু ইসরায়েলি আদালত তাকে কোনো শাস্তি দিল না এবং বলল যে সে সন্ত্রাসী নয় বরং পাগল। অথচ যদি কোনো মুসলমান এমন করত, পুরো বিশ্ব তাকে সন্ত্রাসী বলতো। এই ঘটনার পর বিশ্বজুড়ে মুসলমানরা প্রতিবাদে ফেটে পড়ল এবং সবাই এক নেতার দিকে তাকিয়ে রইলেন, সৌদি আরবের বাদশাহ শাহ ফয়সাল। এরপর ফয়সাল মুসলিম নেতাদের একত্র করলেন এবং একটি ইসলামিক অর্গানাইজেশন গঠনের ঘোষণা করলেন। এর মাধ্যমে ফয়সাল মুসলিম বিশ্বের সবচেয়ে বড় নেতা হয়ে উঠলেন। এরপর তিনি মুসলিম নেতাদের সাথে মিলে ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনাও করলেন। আর 1973 সালে ইয়ম কিপুরের দিনে আরব সেনাবাহিনী ইসরায়েলের উপর আকস্মিক হামলা চালালো। আরব বাহিনী ইসরায়েলের ভিতরে প্রবেশ করে বহু এলাকা দখল করলো। ইসরায়েল প্রস্তুত ছিল না, ফলে তারা পিছু হটতে লাগলো। ফয়সাল সেনাদের বার্তা পাঠালেন, আজ তোমরা আমাদের মাথা গর্ভে উঁচু করেছো, কিন্তু এখন থামা যাবে না। মনে হচ্ছিল ইসরায়েল পরাজিত হতে চলেছে, কিন্তু তখনও সুপার পাওয়ার আমেরিকা ইসরায়েলের সাহায্যের জন্য এগিয়ে এলো। ইসরায়েলের সাহায্য চাইলো, কিন্তু আমেরিকা $1 বিলিয়নের পরিবর্তে $2 বিলিয়ন ও অস্ত্র পাঠালো। আমেরিকার এই সাহায্যে ইসরায়েল আবারও আরব সেনাবাহিনীকে পেছনে ঠেলতে শুরু করলো। এখন মুসলমানদের নেতা কিং ফয়সাল তার অফিসে বসেছিলেন যখন তাকে আমেরিকার এই বজ্জাতির কথা জানানো হলো। ফয়সালের আমেরিকার এই কর্মকাণ্ডে এত রাগ হলো যে ফয়সাল তখনই তার ফোন উঠালেন এবং বললেন, তখনই অয়েল মিনিস্টারকে আমার সামনে হাজির করা হোক। যেই অয়েল মিনিস্টারকে ফয়সালের কাছে পৌঁছানো হলো তখন রাত 8টা বাজছিল এবং তাদের মিটিংও শুরু হলো। কিন্তু অয়েল মিনিস্টার ফয়সালকে বললেন যে সৌদির সমস্ত টিভি চ্যানেল রাত 9টায় বন্ধ হয়ে যায়, তো যদি আপনাকে কোনো সিদ্ধান্ত নিতে হয় তবে এখনও নিতে হবে। যার উপর ফয়সাল একটু ভাবলেন এবং বললেন, লেখো, আমি সৌদি আরবের বাদশাহ ফয়সাল বিন আব্দুল আজিজ এই হুকুম দিচ্ছি যে আমেরিকার দিকে পাঠানোর সমস্ত তেল আটকে দেওয়া হোক এবং আজ থেকে আমেরিকা আরবের তেলের 1 ফোঁটাও পাবে না। আরবে যার কাছে তেল ছিল তারা সবাই ফয়সালের হুকুমে লাব্বাইক বলল এবং আমেরিকার দিকে তেল পাঠানো বন্ধও করে দিল। যার পর আমেরিকা গুড বাই, কারণ আমেরিকা তার 80% তেল আরব দেশগুলো থেকে কিনতো। এটা আমেরিকার জন্য এত বড় ধাক্কা ছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার অর্থনীতি এত দ্রুত কখনো নিচে নামেনি। কিন্তু তবুও আমেরিকা তার বন্ধু ইসরায়েলের সঙ্গ ছাড়ল না, আর আমেরিকার সাহায্যে ইসরায়েল আরবদের কাছ থেকে এই যুদ্ধে জিতেও গেল। যার পর অবশ্য আমেরিকা ফয়সালকে বলল যে এখন যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, তো এখন তেলের উপর এই নিষেধাজ্ঞা তুলে নাও। কিন্তু ফয়সাল এতটাই রেগেছিলেন যে তিনি বললেন, না, যতক্ষণ তোমরা ইসরায়েলকে সমর্থন করবে ততক্ষণ আমি তোমাদের তেল বিক্রি করব না। আর এখান থেকে ফয়সাল আমেরিকাকে বরং পুরো বিশ্বকে তার আসল ক্ষমতা দেখালেন। ফয়সাল আরবের তেলকে একটি অস্ত্রে পরিণত করলেন, যার ফলে আমেরিকার অর্থনীতি একদম ভেঙে পড়ল। আমেরিকায় মানুষের কাছে গাড়ি চালানোর জন্য তেলও ছিল না, বরং পেট্রোল পাম্পগুলোতে বড় বড় করে লেখা থাকতো যে তেল ছাড়ো, গডকে স্মরণ করো। আর এই সময়গুলোতে আমেরিকার মতো সুপার পাওয়ার দেশে প্রথমবারের মতো লোডশেডিং, ব্ল্যাকআউট হতে লাগলো এবং মানুষ পুনরায় মোমবাতি এবং কাঠ জ্বালাতে শুরু করলো। আমেরিকায় 5 লাখ মানুষের চাকরি চলে গেল। আর সবচেয়ে বড় কথা ছিল যে যেই বছর ফয়সাল আমেরিকার উপর নিষেধাজ্ঞা দিলেন সেই বছর আমেরিকার সবচেয়ে বড় উৎসব ক্রিসমাস পালনে করা হলো না, বরং ক্রিসমাসের রাত যা সবসময় আলোয় ভরা থাকতো, এবার পুরো আমেরিকায় শুধু অন্ধকার আর অন্ধকার ছিল। কিং ফয়সালের ক্ষমতার আন্দাজ শুধুমাত্র পশ্চিমে আমেরিকায় নয়, বরং পূর্বে জাপানও পেল। জাপানে বলা হতে লাগলো যে অ্যাটম বোমার পর ফয়সালের নিষেধাজ্ঞা জাপানের জন্য সবচেয়ে বড় সংকট ছিল। এখন যখন আমেরিকার অবস্থা খুবই খারাপ হয়ে গেল, আমেরিকার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আমেরিকায় গোপনে মিটিং হতে লাগলো, যেখানে আমেরিকানরা পরিকল্পনা করতে লাগলো যে যদি ফয়সাল এই নিষেধাজ্ঞা তুলে না নেন তবে আমেরিকা তাদের পুরো শক্তি দিয়ে ফয়সালের সৌদি আরবের উপর হামলা করে দেবে আর তাকে সরিয়ে অন্য কোনো শাহজাদাকে সিংহাসনে বসাবে। যখন ফয়সাল আমেরিকার এই পরিকল্পনার কথা জানতে পারলেন, তিনি আমেরিকাকে পরিষ্কার বার্তা পাঠালেন যে যদি তোমরা আমার উপর হামলা করো তবে আমি আরবের সমস্ত তেলের কূপে আগুন লাগিয়ে দেব, যার ফলে তোমাদের আমেরিকা ধ্বংস হয়ে যাবে। এটা শুনে আমেরিকা ফয়সালকে বলল যে যদি তুমি এমনটা করো তবে তোমাদের কি হবে? যার পর ফয়সাল বললেন, আমরা তো চিরকাল মরুভূমির গরিব মানুষ ছিলাম, আমরা আগে উট আর খেজুর দিয়ে দিন পার করতাম আর এখন আবারও তাই করব, কিন্তু তোমরা তেল ছাড়া বেঁচেও থাকতে পারবে না। যার পর ফয়সাল তার বিখ্যাত ভাষণটি দিলেন এবং বললেন যে হে মানুষ, আমি সেই বাদশা নয় যে অফিসে বসে টেলিফোনে যুদ্ধ করব,
বরং যখন যুদ্ধের সময় আসবে তোমরা সবাই আমাকে সেনাবাহিনীর একদম সামনে দেখবে। আর আমি জানি যে আমাদের এই বিপজ্জনক সিদ্ধান্তের কারণে পশ্চিম এবং পূর্ব সবাই আমাদের উপর রেগে আছে, কিন্তু আমার এইসবের কোনো পরোয়া নেই। ফিলিস্তিনের স্বাধীনতার জন্য আমরা যে কোনো সীমা পর্যন্ত পার করব। যদি পুরো আরব বিশ্ব মিলে ইসরায়েলকে মেনে নেয়, তবুও আমি একা ইসরায়েলকে কখনো মানব না। পুরো বিশ্বের মুসলমানরা একতাবদ্ধ হয়ে গিয়েছে এবং এদের নেতা হলেন ফয়সাল। মুসলমানদের এই একতা এর কিছুকাল পরেই OICর সবচেয়ে বড় সম্মেলন দেখা গেল, যা পাকিস্তানের লাহোর শহরে হয়েছিল, যেখানে সেই সময়ে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় বড় নেতারা গাদ্দাফি, ভুট্টো, শেখ মুজিব, ইয়াসির আরাফাত সবাই সামিল ছিলেন, যেখানে প্রথমবারের মতো একটি ইসলামিক অ্যাটম বোমের কথা বলা হলো। এই কনফারেন্সে একটি খুবই বিখ্যাত ছবি তোলা হয়েছিল, যেখানে সমস্ত বড় নেতারা মিলে একটি মসজিদে বসে আছেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এই ছবিতে যতজন নেতা আছেন তাদের সবাইকে এক এক করে পরবর্তীতে মেরে ফেলা হয়েছিল। যেই ফয়সাল OICর মিটিং থেকে ফিরে এলেন, ফয়সালের ক্ষমতা এতটাই বেড়ে গিয়েছিল যে অবশেষে আমেরিকা ফয়সালের সামনে হাঁটু কেড়ে বসলো। যার পর আমেরিকা ফয়সালের কথায় ইসরায়েলের উপর চাপ দিতে শুরু করলো যেন তারা আরবদের সঙ্গে চুক্তি করে নেয়। যার পর আমেরিকা, ইউরোপ, জাপান সবাই মিলে ফয়সালের সামনে হাত জোড় করে তেলের ভিক্ষা চাইতে লাগলো। তো এখন যখন ফয়সালের দাবিগুলো পূরণ হয়ে গেল, তিনি আমেরিকার উপর থেকে নিষেধাজ্ঞাও তুলে নিলেন। কিন্তু নিষেধাজ্ঞা তোলার পরেও তেলের দাম নিচে এলো না। এই জন্য ফয়সালের সময়ে সৌদি অর্থনীতি দ্রুত বাড়তে লাগলো। যখন ফয়সাল সৌদি আরবের বাদশাহ হয়েছিলেন, তখন সেখানকার অর্থনীতি ছিল মাত্র $2 বিলিয়ন, কিন্তু এখন ফয়সাল সেটাকে $2 বিলিয়ন থেকে $50 বিলিয়ন পৌঁছে দিয়েছিলেন। বলা হয় সৌদি আরবের সম্পত্তির দাম প্রতি সপ্তাহে দ্বিগুণ হতো এবং সৌদি আরবের নির্মাণ কাজ এত দ্রুত হচ্ছিল যে মানুষ সিমেন্ট জাহাজে করে নয়, বরং হেলিকপ্টারে করে আনত। আর এখান থেকে সৌদি আরবের মানুষ বিশ্বের সবচেয়ে ধনী মানুষও হয়ে উঠল। এখন যখন ফয়সাল তার ক্ষমতার চূড়ায় ছিলেন, বলা হয় যে এই ভাষণটি তার জীবনের শেষ ভাষণ। আমরা কিসের অপেক্ষা করছি? বিশ্বের বিবেক জাগ্রত হওয়ার। কোথায় বিশ্বের বিবেক? হে আমার ভাইয়েরা, মসজিদুল আকসা তোমাদের ডাকছে, তোমাদের সাহায্যের জন্য কাঁদছে। আমরা কিসের ভয় পাচ্ছি? মৃত্যুর। এর চেয়ে ভালো মৃত্যু আর কি হতে পারে যা আল্লাহর পথে লড়তে গিয়ে আসে? আমার আল্লাহর কাছে দোয়া যে যদি আমার হাতে ফিলিস্তিন স্বাধীন না হয়, তবে আমাকে এই পৃথিবীতে এক মুহূর্তের জন্য যেন জীবিত না রাখা হয়। হে আল্লাহ, আমাকে শাহাদতের মৃত্যু দিন। এর কিছুকাল পরে যখন ফয়সাল একটি মজলিসে বসেছিলেন, একজন লোক ফয়সালকে গুলি করে দিল। মানুষ ফয়সালকে তুলে হসপিটালে নিয়ে যায়, যেখানে বলা হয় যে ফয়সালের শেষ কথাগুলো ছিল, আমি আমার হত্যাকারীকে ক্ষমা করে দিলাম। ফয়সালের শাহাদতের খবর সম্পূর্ণ বিশ্বে আগুনের মতো ছড়িয়ে পড়ল এবং সব দিক থেকে মানুষ কাঁদতে লাগলো। আর বিশ্বের সমস্ত নেতারা ফয়সালের জানাজার জন্য সৌদি আরবে পৌঁছালেন। যার পর বাদশাহ ফয়সালের জানাজার নামাজও পড়ানো হলো। যখন ফয়সালকে দাফন করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, মানুষ তার গাড়ি ধরে চিৎকার করে কাঁদছিল। এই সব কিছু সেই টিভি চ্যানেলে দেখানো হচ্ছিল যা ফয়সাল শুরু করেছিলেন। সংবাদ উপস্থাপক কেঁদে কেঁদে বলছিলেন যে আজ পুরো উম্মতে মুসলিমার বাবা মারা গিয়েছে। এইভাবে বাদশাহ ফয়সালকে দাফন করে দেওয়া হলো। এখন যে এই লোক ফয়সালকে মেরেছিল, সে অন্য কেউ নয়, বরং ফয়সালের নিজের ভাইয়ের ছেলে ছিল। এই জন্য যখন সেই বন্দুক নিয়ে ফয়সালের দিকে যাচ্ছিল, কেউ তাকে আটকায়নি, কারণ সে নিজেও একজন শাহজাদা ছিল। যেই ফয়সাল তার ভাতিজার সঙ্গে দেখা করার জন্য তার কাছে গেলেন, ফয়সালের ভাতিজা তার মাথায় 2টি গুলি করলো আর ফয়সালকে শহীদ করে দিল। শাহ ফয়সালকে মারার পর যখন তার ভাতিজাকে জিজ্ঞেস করা হলো যে তুমি আসলে কেন এমন করলে, তো সে একটি খুবই বোকা এবং অদ্ভুত উত্তর দিল। সেই শাহজাদা বলল যে আজ থেকে 10 বছর আগে আমার এক ভাই ফয়সালের তৈরি করা টিভি স্টেশনে হামলা করেছিল, যার পর পুলিশওয়ালারা আমার ভাইয়ের উপর গুলি চালিয়ে তাকে মেরে ফেলেছিল। আমার রাগ তখন হলো যখন ফয়সাল আমার ভাইয়ের বদলা নেওয়ার বদলে সেই পুলিশওয়ালাকে ক্ষমা করে দিলেন। আর আজ আমি 10 বছর পর ফয়সালকে মেরে আমার সেই ভাইয়ের বদলা পূরণ করলাম। এখন প্রশ্ন হলো যে এই শাহজাদার নিজের ভাইয়ের কথা 10 বছর পর কিভাবে মনে পড়লো এবং গত 10 বছর ধরে এই শাহজাদা কোথায় ছিল? তো এই শাহজাদা গত 10 বছর ধরে আমেরিকায় এক আয়েশি জীবন কাটাচ্ছিল, আর সেখানে ক্লাব, ড্রাগস এবং গার্লফ্রেন্ডদের পিছনে তার সব টাকা ওড়াচ্ছিল। বরং সে এতটাই আয়েশি ছিল যে এবার আমেরিকায় এই শাহজাদাকে ড্রাগস নেওয়ার জন্য গ্রেপ্তারও করা হয়। মানে 10 বছর পর্যন্ত তার নিজের ভাইয়ের মরার কোনো পরোয়াই ছিল না। ফয়সালের উপর হামলার কিছুদিন আগে সে আমেরিকা থেকে সৌদি আরবে ফিরে আসে। আর আজ বিশ্বের অনেক মানুষ মনে করেন যে ফয়সালকে কোনো ব্যক্তিগত বদলার কারণে নয়, বরং আমেরিকা এবং ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার কারণেই মারা হয়েছিল। কারণ যদি দেখা যায় ফয়সালের মৃত্যুর পর সবচেয়ে বড় ফায়দা আমেরিকা এবং ইসরায়েলেরও হয়েছিল। কারণ ফয়সালের শাহাদতের সঙ্গে সঙ্গে ইসরায়েল এবং আরবরা বন্ধুত্বের হাত মিলালো এবং সমস্ত আরব দেশ ধীরে ধীরে ইসরায়েলকে মেনেও নিতে লাগলো। আর ফয়সালের পর আজ পর্যন্ত কোনো সৌদি বাদশাহ পুনরায় আমেরিকার সামনে মাথা তোলার সাহস করেনি। ফয়সালের শাহাদতের কয়েক ঘন্টা পরেই সৌদি পরিবার তাদের নতুন বাদশাহ নির্বাচন করে নিল, কিং খালিদ বিন আব্দুল আজিজ,
যিনি এসে হুকুম দিলেন যে ফয়সালের উপর হামলাকারী শাহজাদার সবার সামনে মাথা কেটে ফেলা হোক। কিন্তু নতুন বাদশাহ আসার সঙ্গে সঙ্গে মুসলমানদের ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক ঘটনাটি ঘটল কাবা শরীফে হামলা। তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হলো ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন। আর এমন ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া।